সুপ্রিয় দর্শক শ্রোতা, বাঙালির মেধা মননের যে প্রতীক, বাঙালির আবেগের যে উচ্ছল প্রকাশের জায়গা, সেটি হচ্ছে আমাদের অমর একুশের বইমেলা। আমরা এই মুহূর্তে আছি অমর একুশের বইমেলার ১২৫ নম্বর কুণ্ড প্রকাশনের স্টলে। কুণ্ড প্রকাশনের স্টলে আমরা একজন লেখককে পেয়ে গেছি, যিনি একাধারে একজন ছাত্র জীবনে দেশ বরেণ্য মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষক হিসেবে তার জনপ্রিয়তা গগনচুম্বী, এবং শিল্প সাহিত্যের গবেষক এবং সাধক হিসেবে যার পরিচিতি কিন্তু দেশে এবং দেশের বাইরে রয়েছেন। তিনি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ডক্টর এলহাম হোসেন। ডক্টর এলহাম হোসেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অমর একুশে বইমেলায় আপনাকে পেয়ে গেছি। আপনার সঙ্গে আমরা প্রথমেই যে বিষয়টি প্রসঙ্গ তুলতে চাই সেটি হলো যে এই বইমেলায় আপনার কি কি বই বেরিয়েছে দর্শকদের যদি একটু জানান। আপনার অনেক ভক্ত, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের জন্য সুবিধা হবে বইগুলো সংগ্রহ করতে। এই বইমেলায় আমার 3টি বই বেরিয়েছে, তবে 2টি বই আমার নিজের পুরোপুরি লেখা, আর একটা বই আমার একজন কলিগ, উনিও বেশ নামকরা লেখক, অনুবাদক, কবি ডক্টর শামীম মণ্ডল, তার সাথে লেখা আফ্রিকার শ্রেষ্ঠ ছোট গল্প নামে সেই বইটি বের করেছে পাঞ্জেরি প্রকাশন। আর আমার একটা প্রবন্ধের বই এই বইমেলায় এসেছে। বইটির নাম প্রাগ্রসর পাঠকের ডায়েরি, ঔপনিবেশিক সাহিত্যের দিক বলায়। তো উত্তর ঔপনিবেশিক সাহিত্য এবং ঔপনিবেশিক সাহিত্য আমার আসলে পড়াশোনার ক্ষেত্র, মানে বেশ আমার পছন্দের ক্ষেত্র। তো সেটাকে বেছে নিয়েই আমি বিশ্ব সাহিত্যের বরেণ্য সব লেখকদের ক্লাসিক যে বইগুলো আছে সেগুলো ধরে ধরে আমি সাহিত্য সমালোচনা লিখেছি, এবং এরকম প্রায় 34টি প্রবন্ধের একটা সমষ্টি ওই বই, অর্থাৎ প্রাগ্রসর পাঠকের ডায়েরি। আর আরেকটি বই, সেটি অনুবাদের বই। বইটির নাম সাম্প্রতিক বিশ্ব সাহিত্যের ছোট গল্প। এটিও বের করেছে বাংলা গবেষণা প্রকাশনী, এবং এই বইটিও গত 2-3 দিন আগে বইমেলায় এসেছে। এই মোটামুটি একটু হাস্যরস করে বলা যায় যে 2.5টা বই আমার এই বইমেলায় এসেছে। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই বৃদ্ধ এবং বরেণ্য ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় জনাব ডক্টর এলহাম হোসেন। তার বইগুলো কোথায় পাওয়া যাবে, আপনারা সেগুলো সংগ্রহ করবেন। বিশেষ করে প্রাজ্ঞ পাঠকের ডায়েরি গ্রন্থটির কথা তিনি বললেন, বিশ্বের বরেণ্য সাহিত্যিকদের ধরে ধরে তিনি সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আমার মনে হয় নিঃসন্দেহে এটি একটি অগ্রসর পাঠকের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা হবে। আমরা এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে প্রসঙ্গটি এবারের মেলায় বারবার ঘুরে আসছে, সেটি হলো বাংলাদেশের একটি বড় ঘটনা ঘটে গেল 2024 সালে। 47 থেকে বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং সবিশেষ 2024-এর এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব, যে ভাষায় আমরা বলি না কেন, এখন এই তরুণদের যে একটি সময়, টালমাটাল সময় আমরা পার করছি, এবং দেশও অনেকখানি তেমনি অবস্থার মধ্যেই নিশ্চয়ই রয়েছে। তো আপনি এই তরুণ প্রজন্মের জন্য বা তরুণদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে, আপনার দীর্ঘ অধ্যাপনার অভিজ্ঞতা এবং সাহিত্য চর্চার অভিজ্ঞতা থেকে, তরুণদের যে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হওয়ার প্রয়োজন রয়েছে নতুন বাংলাদেশ নির্মাণে, সেই দৃষ্টিকোণ থেকে যদি স্যার কিছু বলেন আমাদের। আসলে আমাদের তরুণরাই তো আমাদের আশার জায়গা, কারণ আমরা যখন পথ হারিয়ে ফেলি এবং আমরা যখন নানান কনফিউশনে আক্রান্ত হই, তখন তরুণরাই কিন্তু আমাদেরকে, এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, কমপক্ষে 47 থেকে যদি দেখি, তো দেখবো যে নানান সংকটের মুহূর্তে তরুণরাই কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদের স্বীকার করতেই হবে। কাজে তারুণ্যের শক্তিকে আমি সবসময় সেলিব্রেট করি, আমি সবসময় তারুণ্যকে উদযাপন করতে চাই।
এবং তরুণদের উপর আমার শতভাগ আস্থা আছে যে তারা পথ হারাবে না। এই আজকের বিশ্ব সাইবার টেকনোলজি বলুন, কৃত্রিম বুদ্ধিমত্তা বলুন, এছাড়া রোবোটিক্স বলুন, ইভেন ন্যানো টেকনোলজি বলুন, সবকিছুতে বিশ্বটা যেভাবে এগিয়ে চলছে, এইটাকে কিন্তু আমাদের তরুণরাই নিচ্ছে, তারা রেসপন্স করছে এবং তারাই কিন্তু এই বিষয়গুলোকে আমাদের যে স্থানীয় ভাবনা, স্থানীয় যে চিন্তা কাঠামো, তার সাথে একটা মিথস্ক্রিয়া ঘটিয়ে দিচ্ছে। আমরা যারা একটু পৌরত্বের দিকে যাচ্ছি বা যারা বুড়ো হয়ে যাচ্ছি, তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু আড়ষ্টতা কাজ করে, আমরা কিছু বাধা ছকে আটকে যেতে চাই, কিন্তু তরুণরা এই বাধাগুলো ছিঁড়তে পারে, সেই শক্তি তাদের আছে। আর বাধা না ছিঁড়লে তো নতুনের সৃষ্টি সম্ভব নয়, আর নতুনের সৃষ্টি না হলে তো সম্মুখে এগোনোও সম্ভব নয়। হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা একসময় বিলুপ্ত হয়ে গেছে। কখন বিলুপ্ত হয়ে গেছে? যখন তারা নতুন জ্ঞান উৎপাদন করতে ব্যর্থ হয়েছে। কাজেই সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন জ্ঞানের উৎপাদনের কোনো বিকল্প নেই, আর এই কাজটা কিন্তু তরুণরা করতে পারে। কাজেই তরুণদের উপর আমার শতভাগ আস্থা আছে। তারা গত জুলাইয়ে যে পরিবর্তন আমাদের বাংলাদেশের ইতিহাসে নিয়ে এসেছে, সেটা অবিস্মরণীয়। যারা সেখানে শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, যারা আহত তাদের প্রতি সমবেদনা জানাই, এবং যে তরুণরা এখন আছেন তারুণ্যে উজ্জীবিত হয়ে, যারা এখন আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আমাদের যেমন তাদের মতো তারুণ্যের নেতা দরকার, ঠিক সেই রকম তাদের মতো আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, লেখক দরকার, দার্শনিক দরকার। কাজে তাদেরকে যেমন জাতির সংকট মুহূর্তে রাজপথে নামতে হয়, ঠিক একইভাবে তাদের আবার পড়ার টেবিলেও যেতে হবে, কারণ আমরা তো তাদের মধ্যেই আমাদের আগামীর ডাক্তার পাবো, দার্শনিক পাবো, ইঞ্জিনিয়ার পাবো, আমাদের এই জাতির কারিগরদের পাবো। কাজে আমি তরুণদের ব্যাপারে শতভাগ আস্থাশীল যে তরুণরাই আমাদের পথ দেখাবে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম জনাব ডক্টর এলহাম হোসেনের মুখনিসৃত এই জ্ঞানদগ্ধ কথামালা। নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম তাদের শক্ত হাতে বাংলাদেশ নামের এই নৌকার নাবিকের, দক্ষ নাবিকের দায়িত্ব তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা বই কিনবেন, বই পড়বেন, জ্ঞানালোকে উদ্ভাসিত হবেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করে ডক্টর এলহাম হোসেনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ বিদায়।